রেকর্ডিং স্টার্ট হয়েছে। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা বিল্ডিং ইলেকট্রিফিকেশনের ইউনিট 4 ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিস্টেমস পড়ছিলাম। রেকর্ডিং স্টার্ট আছে তো? আমার কথা এবং স্ক্রিন দেখতে পাচ্ছ ঠিকঠাকভাবে? হ্যাঁ স্যার। ওকে। তো আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম একটু রিক্যাপ দেখে নিই কি কি দেখেছিলাম। আমরা দেখেছিলাম ওয়্যারিং সিস্টেমস কাকে বলা হয় এবং ওয়্যারের স্পেসিফিকেশন কি সেটাও জেনেছিলাম। তার পাশাপাশি ওয়্যারের সিলেকশন কি সেটা দেখেছিলাম। কত টাইপের ওয়্যারিং হয় দেখেছিলাম। ওয়্যারিং এর সিলেকশন করার যে পয়েন্টস কিসের উপর ডিপেন্ড করে আমরা কোথায় কোন ওয়্যারিংটা করব সেটাও আমাদের দেখা হয়েছিল। আর ওয়্যার যে চয়েস করব, তার যে চয়েস করব সেটা কিসের উপর কি কি ফ্যাক্টরস তার উপর ডিপেন্ড করবে সেটাও আমরা দেখেছিলাম। এটাই আমরা লাস্ট দেখেছিলাম। তো এবার আজকে আমরা শুরু করছি টাইপ অফ ওয়্যারিং। মানে ওয়্যার আমাদের দেখা তার আমাদের দেখা হয়ে গেছে। এবার টাইপ অফ ওয়্যারিং দেখতে হবে যে কত রকমের ওয়্যারিং হয়। আচ্ছা দেখে নিই। আমাদের ৫ রকমের ওয়্যারিং সিস্টেমস আছে। প্রথমটা হচ্ছে ক্লিট ওয়্যারিং, পরেরটা উড কাস্টিং ওয়্যারিং, তারপরটা হচ্ছে টিআরএস ওয়্যারিং বা ব্যাটন ওয়্যারিং বা সিটিএস ওয়্যারিং। আমি সবটাই ইন্ডিভিজুয়ালি বলবো যে কোনটা কি। ৪ নম্বর কন্ডিউট ওয়্যারিং, আর ৫ নম্বর মেটাল শিট ওয়্যারিং অর লিড শিট ওয়্যারিং। এই ৫টা ওয়্যারিং আমাদের এখনো পর্যন্ত ইন্ডিয়ান সিস্টেমসে স্ট্যান্ডার্ডলি করা হয়। ঠিক আছে? এই ৫টা টাইপের ওয়্যারিং আমাদের এবার করে দেখতে হবে এক একটা ওয়্যারিং কি ব্যাপার এবং কি জিনিস। ক্লিট ওয়্যারিং, আজকে ক্লিট ওয়্যারিং এর ছবি দেখি। দেখো এটা হচ্ছে ক্লিট ওয়্যারিং। এটা আমরা পুরোনো দিনের দেখতে পেয়েছি। এগুলোকে বলা হয় ক্লিট। এগুলোকে বলা হচ্ছে ক্লিট। অনেক পুরোনো দিনের এরকম ভাবে করা হতো। ঠিক আছে? এগুলোকে ক্লিট বলা হয়। এই যে এইগুলো হচ্ছে ক্লিট। ঠিক আছে? দেখেছো এরকম টাইপের ওয়্যারিং অনেক পুরোনো দিনে দেখতে পাওয়া যায়। এই ক্লিট ওয়্যারিংটা কি? এই টাইপের ওয়্যারিং জেনারেলি উড বা প্লাস্টিকের ওয়ালে কোনো ওয়ালে আমরা ওই ক্লিট দিয়ে ফিক্স করি। এই যে ক্লিট দিয়ে আমরা ফিক্স করে থাকি। ঠিক আছে? এগুলো দিস আর ক্লিটস যেগুলো মার্ক করা হয়েছে। ঠিক আছে? তো এগুলো ফিক্সড করতে গেলে উড কিংবা প্লাস্টিক, ঠিক আছে? সরি উড কিংবা প্লাস্টার যে ধরনের থাকে সে তার মধ্যে আমরা কিন্তু ওটাতে বসাতে পারি। ঠিক আছে? এবার এটা কি হয়? এইটা এই এই একটা ১ নম্বর ওয়্যার, এটা ২ নম্বর ওয়্যার, ৩ নম্বর ওয়্যার থেকে এটা ডিফাইন করছে। হয়তো ফেজ, নিউট্রাল আর আর্থিং। এর থেকে একে কি করছে আলাদা আলাদা করে রেখে দিচ্ছে। ঠিক আছে? আর কি করছে? ওয়ালের সাথে ফিক্স করে রাখছে। আর কি করছে? একটা মেকানিক্যাল স্টেবিলিটি দিচ্ছে যাতে ওয়্যার গুলো খুলে না পড়ে যাতে বেরিয়ে না আসে, খুলে না আসে সেই জন্য। ঠিক আছে? ৩ টে জিনিস বোঝা গেল? কি কি ওরা করছে? ১ নম্বর হ্যাঁ স্যার। একটা মেকানিক্যাল ১ নম্বর একটা মেকানিক্যাল স্টেবিলিটি দিচ্ছে ওয়্যারস গুলোকে যাতে ওয়ালের সাথে সেটে থাকে, লোডের সাথে যাতে প্রপারলি কানেক্টেড হয়ে থাকে। যদি ঝুলে না পড়ে তার ঝুলে পড়লে কি হতে পারে? লুজ কানেকশন হতে পারে। সেখান থেকে ফল্ট হতে পারে। ২ নম্বর ফেজ, নিউট্রাল এবং আর্থিং যদি থাকে, সেই ফেজ, নিউট্রাল এবং আর্থিং ৩ টের একটা সেপারেশন বেশ খানিকটা গ্যাপ করে থাকছে। ঠিক আছে? আর ৪ নম্বর অবশ্যই একটা ৩ নম্বর অবশ্যই একটা প্রোটেকশন দিচ্ছে। ঠিক আছে? এই ক্লিট ওয়্যারিং এর ক্ষেত্রে আমাদের কি হয়? ক্লিট সাপোর্ট অ্যান্ড হোল ওয়্যারস। ঠিক আছে? বললাম এটা খুব চিপ মেথড, খুব সস্তা। ঠিক আছে? খুবই সস্তা। অন্যান্য মেথডের থেকে খুব সস্তা। এই ক্লিট গুলো জেনারেলি প্লাস্টিক কিংবা আ আ তোমার সিরামিকের হয়। এগুলো খুব সস্তা হয়। ঠিক আছে? আর বাকি আর কোনো কিছু খরচা নেই। টেম্পোরারি ইনস্টলেশনের জন্য খুব খুব কাজে লাগে। নট সুইটেবল ফর হোম, বাড়ির জন্য সুইটেবল থাকে না। এটা অফিসে জেনারেলি থাকে বা যেখানে টেম্পোরারি কিছু করা হচ্ছে সেটা। এটা আউটডেটেড মেথডস। ঠিক আছে? এটা এখনকার সময় আর ব্যবহার করা হয় না। এটা খুব বাজে লাগে দেখতে। ঠিক আছে? ১ নম্বর। দ্বিতীয় কথা, মেকানিক্যাল যে সাপোর্টটা দেয় সেটা খুব একটা সুবিধাজনক নয়। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিট ওয়্যারিং?
কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এটা ক্লিট ওয়্যারিং এর তোমাদের লিখতে হলে এই জিনিসটা লিখতে হবে, ঠিক আছে? ইন দিস টাইপ অফ ওয়্যারিং উড প্লাস্টিক ক্লিটস আর ফিক্সড ইন দ্য ওয়াল অ্যাট রেগুলার ইন্টারভেল। রেগুলার ইন্টারভেল বলতে এই ধরো এটা এটা যদি ধরো 30 ফুট থাকে, আমি 10 ফুট, প্রত্যেক 10 ফুটে একটা করে লাগালাম, প্রত্যেক 10 ফুটে একটা করে এরকম ক্লিট লাগালাম, ঠিক আছে? কোথায় লাগানো হ্যাঁ হয়? স্যার। পিভিসি ইনসুলেটরের উপরে লাগানো হয়, ঠিক আছে? ওই 0.6 মিটার বলেছে এখানে, 0.6 মিটার বলে দিয়েছে। 0.6 মিটার মানে হচ্ছে প্রায় 2-2.5 ফিট করে বলছে, তার তার পরে লাগানো হয়। এটা ডিপেন্ড করে পুরোটাই যে কাজ করছে তার উপরে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ক্লিট ওয়্যারিং এ স্কিলড লেবার দরকার পড়ে না, ঠিক আছে? যে কেউ কাজটা করে দিতে পারবে, কোনো স্কিলড ওয়ার্কারের দরকার পড়ছে না। এবার আসি ব্যাটন ওয়্যারিং এর ক্ষেত্রে, ঠিক আছে? ব্যাটন ওয়্যারিং, ব্যাটন ওয়্যারিং হচ্ছে, ব্যাটন ওয়্যারিং তোমরা দেখেছো, ব্যাটন ওয়্যারিং এরকম একটা কাঠের পাটাতন থাকবে, কাঠের একটা ব্যাটন থাকবে, ঠিক আছে? তার মধ্য দিয়ে তারটাকে নিয়ে নিয়ে যাব, ঠিক আছে? এটা পুরোটা ওয়াল, ধরো এই পুরোটা আছে ওয়াল। এখন এই পুরোটা ওয়াল আমাকে এখানে এখানে ধরো লোড আছে, তাহলে আমি কি করলাম, এই পিছনে একটা কাঠের দিয়ে দিলাম, কাঠ হতে পারে বা পরবর্তীকালে প্লাস্টিক হয়েছিল। এবার এখান থেকে এইভাবে এইভাবে ভেতর দিয়ে তার যাবে। দিস আর কল্ড ব্যাটন ওয়্যারিং, ঠিক আছে? দিস টাইপস অফ ওয়্যারিং ইউজ ইন হাউস ওয়্যারিং, কোয়াইট চিপ, খুব সস্তা। ক্লিয়ার হয়েছে? ব্যাটন ওয়্যারিংটা ক্লিয়ার হয়েছে? আমরা যে বাটাম বাটাম হ্যাঁ বলি না, স্যার। বাটাম, শুনেছো কথাটা? টিউবলাইটে, হ্যাঁ স্যার। টিউবলাইটে, হ্যাঁ, হ্যাঁ স্যার ওইটা, শুনেছি। ওইটাই, ঠিক আছে? অ্যাকচুয়ালি বাটাম বলে কিছু হয় না, অ্যাকচুয়ালি ব্যাটন। আচ্ছা, এই ডায়াগ্রামগুলো, যেই ডায়াগ্রামগুলো আছে, এই ডায়াগ্রামগুলো যদি চোখের সামনে ভাসিয়ে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় আঁকতে হয়। তোমাদের হয়তো কোশ্চেন দেবে এরকম, হ্যাঁ, রাইট ভেরিয়াস টাইপস অফ ওয়্যারিং, তখন এই 5টা ওয়্যারিং এর লিখবে, এবং এই যে যেটুকু তোমাদের ইয়ে করে দিলাম, এইটুকু লেখা লিখবে, লিখে এই ছবিটা এঁকে দেবে, এই যে এই ছবিগুলো এঁকে দেবে, মেনশন করে দেবে এইভাবে ক্লিট বা ব্যাটন, ঠিক আছে? এখানে একটা কন্ডাক্টরের ছবি দেওয়া আছে, এটা একটা কন্ডাক্টরের ছবি। আর এই কন্ডাক্টরের মধ্যে কি কি আছে তোমরা তো জানো, এটা হচ্ছে কন্ডাক্টর, এটা হচ্ছে কন্ডাক্টর ভেতরে থাকে, তার বাইরের পোর্শনটা হচ্ছে রাবারের থাকে, এটা হচ্ছে রাবারের থাকে, এটা হচ্ছে তোমার রাবারের একটা শীট থাকে, মোটা রাবারের শীট থাকে, এটা হচ্ছে ইনসুলেটর। এটা বাইরের তোমার যাতে ময়েশ্চার টয়েশ্চার না ঢোকে সেটার ব্যবস্থা করে এই রাবারের এই পার্টটা। আর এই পার্টটা হচ্ছে বেন্ডিং এর জন্য কাজ করে, এই সরি, ব্রেডিং এর জন্য কাজ করে, মানে কোনো মেকানিক্যাল কোনো চাপ যাতে না পড়ে, হিটে যাতে কোনো রকম প্রবলেম না হয়, সেটাই কাজটা করে, ঠিক আছে? এটা ওয়্যার গেজের থাকে, এটা এই ধরনের ওয়্যার তো আমরা, কেবল বা ওয়্যার আমরা তো পড়ে এসেছি, তাই না? হ্যাঁ স্যার। তা আচ্ছা, তাহলে ক্লিট ওয়্যারিং ক্লিয়ার হয়েছে, ব্যাটন ওয়্যারিং ক্লিয়ার হয়েছে। ব্যাটনের কি থাকে? ওয়্যার আর রান অন এ টিক উড ব্যাটন, ঠিক আছে, হুইচ আর ফিক্সড অন দ্য ওয়াল অর দ্য সিলিং, মিনস মিন অফ স্ক্রু অ্যান্ড উডেন প্লাগ, ঠিক আছে? এই দেয়ালে আমার এখানে লোড আছে, এবং এই পর্যন্ত আমার কানেকশন এসছে, তাহলে এখান থেকে আমি কিভাবে নিয়ে যাব? দেখো ওয়্যার, দেখো আগের বার কি প্রবলেমটা হচ্ছিল, ক্লিট ওয়্যারিং এ কি প্রবলেম হচ্ছিল, আমি তার এইভাবে নিয়ে এসলাম এবং তারের মাঝখানে মাঝখানে আমি ক্লিট লাগিয়ে দিয়েছিলাম। এতে প্রবলেম কি হচ্ছিল, যদি বাই চান্স এখানে কোথাও পাঞ্চ থাকে, সেটা ওয়ালের সাথে একটা লিকেজ হয়ে যাচ্ছিল, ওয়ালের সাথে ডাইরেক্ট কন্টাক্টে চলে আসছিল, ঠিক আছে? দ্বিতীয় কথা, ওয়ালে যদি কোনো ময়েশ্চার থাকে, দেয়ালে যদি কোনো ময়েশ্চার থাকে, সেই ময়েশ্চারটা তারের মধ্যে এসে ঢুকছিল, দেয়ালের মধ্যে তো ময়েশ্চার থাকতেই পারে, তাই না? এবার
ব্যাটন ওয়াইন্ডিং এর ক্ষেত্রে সেটা ইমপ্রুভমেন্ট হলো, কি হলো, লোড এই পর্যন্ত কানেকশন আছে, আমি কি করলাম, পেছন থেকে একটা কাঠের পাটাতন ফেলে দিলাম, সেই কাঠটা কিসের কাঠ, টিক উড, ঠিক আছে, এখানে টিক উড বলা আছে, যে কোনো কাঠেরই হয়, মেহগুনি কাঠেরও হয়, টিক এইসব ইয়েরও হয়। তাহলে এবার এখান থেকে আমি একটা কাঠের পাটাতন ফেলে দিলাম, আর এইটা কি করলাম, কি করে করলাম, এখান থেকে এগুলোর থেকে স্ক্রু মেরে মেরে ওয়ালে সেট করে দিলাম, হ্যাঁ, কাঠের যে বাটামটা, ব্যাটনটা, এটা কাঠের ব্যাটার্ন, এটাকে ওয়ালে ফিক্স করে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে কি যাচ্ছে, এবার এর মধ্যে থেকে তার এইভাবে রান করে এখানে যাচ্ছে, ঠিক আছে, তাহলে কোনো রকম টাচ হচ্ছে না ওয়ালের সাথে, তারটা সেপারেট থাকছে, ওয়ালের ময়েশ্চার আসতে পারছে না, এবং তারটাও সুরক্ষিত থাকছে। ক্লিয়ার? তাহলে কোনো রকম এফেক্টেড হচ্ছে না, নট ফ্রম কেমিক্যাল, নট ফ্রম ওয়াটার, নট ফ্রম স্টিম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ পরের স্যার, স্লাইড। ক্লিয়ার হয়েছে। ও, ভেরি গুড, ভেরি গুড। এবার আসো উড কাস্টিং ওয়্যারিং, ঠিক আছে, দিস ইজ উড কাস্টিং ওয়্যারিং, ঠিক আছে, উড বা সরি উড কেসিং ওয়্যারিং, ঠিক আছে। আচ্ছা, আমরা তো প্লাস্টিকের কেসিং দেখেছি, প্লাস্টিকের কেসিং দেখেছো না কেমন দেখতে হয়? হ্যাঁ সবাই স্যার। দেখেছো? সেম। সেম এটা হ্যাঁ হচ্ছে কাঠের। যখন প্লাস্টিক সেইভাবে আমাদের কাছে আসেনি, ঠিক আছে, সেই সময়কার এই ধরনের ওয়্যারিং, এটা কাঠের হয়, ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর কিছু বলার নেই এর মধ্যে। আগের বার এই দেখো একটু একটু করে আমরা আগাচ্ছি, এখানে কি ছিল, একটা বাটাম ছিল ওপেন, এবার কি মনে হলো, বাটাম তো আছে, তার তো ওর উপর দিয়ে যাচ্ছে, কিন্তু তারগুলো ওপেন আছে, তারগুলো ওপেন থাকলে কি হচ্ছে, তারের একটা পিঠ তো ঠিক আছে, সেটা ওয়েদার এক্সপোজ হচ্ছে না, কিন্তু অনেকটা এরিয়া অনেকটা এরিয়া কিন্তু ওয়েদার এক্সপোজ হচ্ছে, বাইরে থেকে দেখা যাচ্ছে, দেখতেও বাজে লাগছে। দ্বিতীয় কথা, ওয়েদার এক্সপোজটা হচ্ছে, যদিও ঘরের ভিতরে থাকে স্টিল, তারপরেও ওয়েদার এক্সপোজ হচ্ছে, তাহলে কি করা যায়, ওকে কেবিনেট দিয়ে ঢেকে দেওয়া যেতে পারে। তাহলে ওকে ঢেকে দেওয়ার ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা, দেখো ঢেকে দেওয়া হলো, এখন সম্পূর্ণ রকম ঢেকে দেওয়া হলো। দিস ইজ উড কেসিং অ্যান্ড ক্যাপিং ওয়্যারিং, উড কেসিং অ্যান্ড ক্যাপিং ওয়্যারিং, ঠিক আছে। তার জন্য লেখাটা এইভাবে এইভাবে লেখা আছে, কি কি আছে একটু বলে দিচ্ছি। ইট ইন দিস কেবল রানস থ্রু দ্য উড কেসিং হ্যাভিং গ্রুভস, ঠিক আছে, কেমন থাকে, এরকম গ্রুপ করা থাকে, এই মাঝখান থেকে এরকম চ্যানেলের মতো গ্রুপ করা থাকে, ঠিক আছে, এর মধ্যে থেকে তার যাবে। এবার হয়ে গেল, এবার তারটা চলে গেল, এবার ওপর দিয়ে কি করা হয়, ওপর দিয়ে আবার একটা লেয়ার করে একে পুরো ঢেকে দেওয়া হয়, কাঠের ইয়ে দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, ঠিক আছে, তাহলে বাইরে থেকে দেখা যাচ্ছে না। এখন এই যে নিচের যেটা, সেটা কিভাবে ওয়ালের সাথে লাগানো হয়, ওই আবার সেই, এটা যদি ওয়াল হয়, আর এই যে এই যে নিচের যে পার্টটা, নিচের পার্টটা কি করা হয়, ওয়ালের সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই ক্ষেত্রে এটাও, এই ক্ষেত্রে এটার অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ হচ্ছে প্রথম কথা, মেকানিক্যাল স্টেবিলিটি দেওয়া যায়, তারগুলোকে 100% ওয়েদার এফেক্ট থেকে বাঁচানো যায়, একদমই ওয়েদার এফেক্টটা হচ্ছে না, মানে হচ্ছে না, না কম হচ্ছে। দ্বিতীয় কথা, এই মেথডটাও খুবই চিপ, কিন্তু একটা প্রবলেম থাকে, হাই রিস্ক অফ শর্ট সার্কিট ফায়ার। কেন বলতো, দেখি কেউ বলতে পারে কিনা, হাই রিস্ক অফ শর্ট সার্কিট ফায়ার, কেন এটা হতে পারে বলতো? তোমার লাইনে আছো? হ্যাঁ স্যার। কেন? আগুনের এটা আগুনের ওপেন আগুন থাকে তো স্যার। না। ওপেন থাকে না, তার কোথায় ওপেন আছে, এখানে তার ওপেন দেখতে পাচ্ছে, হ্যাঁ এখানে স্যার, তার তার ওপেন নয়, মানে তার ফিক্সিং টেপিং করা থাকে তো, উপরে কভার দেওয়া থাকে, সেটাই বলছি। না। শোনো, শর্ট সার্কিট হতেই পারে, ঠিক আছে, প্রথম কথা, এর ভেতর থেকে গ্রুপ করা থাকে, ঠিক আছে, এর চ্যানেলের মধ্যে গ্রুপ করা থাকে, এবার সেই চ্যানেলের মধ্যে দেখে তারগুলো যাচ্ছে, এই একটা ফেজ গেল, এর উপর থেকেই নিউট্রাল গেল,
এর উপর থেকে কি আর্থিং গেল। এখন যে কোনো কারণেই হলো আমার তার হয়তো তারটা খারাপ ছিল বা তারে কোথাও পাঞ্চ ছিল, ঠিক আছে, বা যে কোনো কারণে, বা আমি হিউজ লোড চালিয়ে ফেলেছি, অনেকক্ষণ ধরে চালিয়ে ফেলেছি, কিছু একটা প্রবলেমে আমার তারের ভিতরে ইনসুলেশনটা নষ্ট হয়েছে এবং তারের মধ্যেই কোথাও একটা শর্ট সার্কিট হয়েছে। তাহলে হলে কি হবে, সেখান থেকে হিট তৈরি হবে। এবার এটা তো কাঠের, তাহলে কাঠ কিন্তু অনেক বেশি প্রোন টু ফায়ার। কাঠ কিন্তু তাড়াতাড়ি ধরে দেয়, আগুন ধরে, কাঠে কিন্তু আগুনটা বেশি ধরে, তাই না? আমরা তো জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করি, তাহলে এই কাঠ কিন্তু ফায়ার ফায়ারকে ইয়ে করে না, বরঞ্চ ফায়ারের অ্যাফিনিটি আছে এর এর আগুন ধরে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। তাহলে একবার যদি এখানে আগুন ধরে তাহলে সেই আগুন কিন্তু পুরো ছড়িয়ে পড়তে সময় লাগবে না। এইটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ এই উড কেসিং এন্ড ক্যাপিং এ। অরিত্র, বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? লাইনে আছো? হ্যাঁ স্যার আছি, বললাম। কোনো সমস্যা হচ্ছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, উডেনটা বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। তাহলে এরপরে আসি আমরা, এই দেখো, এই যে দেখো ব্যাটন ওয়্যারিং এর ছবিটা দেখতে পেয়েছো কেমন করে ব্যাটন ওয়্যারিং করা হচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে কন্ডিউট ওয়্যারিং। কন্ডিউট ওয়্যারিংটা, এটা হচ্ছে কন্ডিউট ওয়্যারিং, ঠিক আছে, এটা কন্ডিউট ওয়্যারিং। এই যে দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় কন্ডিউট পাইপ। এখন এই কন্ডিউট ওয়্যারিং, এটা হচ্ছে মডার্ন টেকনিক, এটা পিভিসি দিয়ে করা হয়। তার মানে এখানে এই ক্ষেত্রে ওয়্যারটাও সেফটি রইলো, ঠিক আছে। আমি যেমন খুশি তেমন বেন্ডিং করতে পারছি, দেখো যেমন খুশি তেমন বেন্ডিং করতে পারছি। প্রথম কথা, এরকম যদি বেন্ডিং কাঠে এরকম বেন্ডিং হয়, এরকম বেন্ডিং যদি যেখানে হবে, সেখান থেকে তার এখান থেকে এই পর্যন্ত নিয়ে যেতে খুব কষ্ট হয়, ভেরি টাফ। কিন্তু এরকম যদি থাকে, বেন্ডিংটা যদি এরকম থাকে, সেই ক্ষেত্রে অনেক বেশি ইজি হয়। কথা কি বোঝা গেল? কাঠের ক্ষেত্রে 90 ডিগ্রি বেন্ডিং হয়, দেখো এই কাঠগুলোর ক্ষেত্রে এই যে এই জায়গাগুলো খেয়াল করো, 90 ডিগ্রি বেন্ডিং হচ্ছে, 90 ডিগ্রি বেন্ডিং হচ্ছে। তার জন্য কি হচ্ছে, এখান থেকে তার এই পর্যন্ত নিয়ে যেতে ভেরি ডিফিকাল্ট। এখানে দেখো, এই যদি তার থাকে, এই তারটাকে এখান থেকে এই পর্যন্ত আনতে তো হবে, এখান থেকে। তো এইখান পর্যন্ত আনতে ভেরি ডিফিকাল্ট, কেন? এই জায়গাটা 90 ডিগ্রি থাকছে বলে, ঠিক আছে। তার জন্য দেখো কতটা মোটা দিতে হয়েছে, তাহলে আমার সারফেসটা অনেকটা বেশি যাচ্ছে, প্রবলেম হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো, এই কন্ডিউট ওয়্যারিং এর ক্ষেত্রে দেখো, এরকম করে করা আছে, একদম স্মুথ ভাবে ওয়্যারটা চলে যাবে। এটা একটা অ্যাডভান্টেজ, যে যেহেতু প্লাস্টিকের, আমি আমি যেমন খুশি তেমন শেপ দিতে পারি, ঠিক আছে। আর দ্বিতীয়ত, বেন্ডিং করাটা ভেরি 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 ইজি। 3 নম্বর, প্লাস্টিকের তৈরি হয়, প্লাস্টিকের তৈরি হওয়ার জন্য ময়েশ্চার আসে না। 4 নম্বর, সহজে আগুন ধরে না। যদিও প্লাস্টিকও পেট্রোলিয়াম থেকে আসে, পেট্রোলিয়ামেরই বাই প্রোডাক্ট, কিন্তু তারপরও সহজে আগুন ধরে না প্লাস্টিকের ক্ষেত্রে। কাঠের ক্ষেত্রে যত সহজে আগুন ধরে, কাঠের ক্ষেত্রে যেই টেম্পারেচারে কাঠটা পুরোপুরি আগুনে দাউ দাউ করে জ্বলবে, কিন্তু তার থেকে অনেক কম অনেক অনেক বেশি টেম্পারেচার লাগে একটা প্লাস্টিককে দাউ দাউ করে আগুনে ধরাতে। বোঝা গেল? ক্লিয়ার কন্ডুইট ওয়্যারিং কি জিনিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইবার বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইবার হ্যাঁ স্যার। এই কন্ডুইট ওয়্যারিং এ দু রকম কন্ডুইট ওয়্যারিং হয়। একটা হচ্ছে সারফেস, আর একটা হচ্ছে আন্ডার সারফেস। মানে এই ক্ষেত্রে এটা সারফেস হচ্ছে, এই যে এটা হচ্ছে সারফেস, ঠিক আছে। এই যে এটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সারফেস কন্ডুইট ওয়্যারিং, ঠিক আছে। এইখানে যতগুলো ছবি আছে সারফেস কন্ডুইট ওয়্যারিং। কেন? দেয়ালের গা দিয়ে 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 ওয়্যারিং হয়েছে, দেয়ালের উপরে, দেয়ালের বাইরে দেখা যাচ্ছে, ঠিক আছে, দেয়ালের বাইরে দেখা যাচ্ছে। এবার
আন্ডার সারফেস কি? আন্ডার সারফেস হচ্ছে যখন দেয়ালটা কনস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে, এরকম ইটের কনস্ট্রাকশন হচ্ছে, তাই তো? তখন আমি কি করব? তখনই আমি প্ল্যানিং করে নেবো যে আমার আমার ঘরে কি কি লোড থাকবে, কোথায় কোথায় কি থাকবে। তখন আমি হিসাব করে নিলাম, আমি ধরে নিলাম এখানে আমার একটা সুইচ বোর্ড থাকবে, ঠিক আছে, ডায়াগ্রাম করে দিলাম। আচ্ছা, এই লাইন থেকে আসছে, এই ঘরে ডিবি বক্স হচ্ছে এখানে আছে, ঠিক আছে, এই দেয়ালের ডিবি বক্সটা এখানে আছে। তাহলে এই ডিবি বক্স থেকে আমার কি করতে হবে? ডিবি বক্স থেকে লাইন আসতে হবে। তাহলে এই পর্যন্ত আমি ডিবি বক্স থেকে লাইনে কেটে দিলাম, আর এখান থেকে চলে গেল একটা একটা টিউবলাইটের কানেকশন এখানে চলে গেল। এখানে একটা এখানে একটা সার্কুলার বসালাম, সার্কুলার, এটা হচ্ছে আমার ডিবি বক্স, ডিবি বক্স। আর এখানে একটা করলাম, এখানে একটা ছোট সার্কুলার থাকলো, এখান থেকে লাইন চলে আসলো এখানে সুইচ বোর্ডে। তাহলে আমি কি করব? এটাকে একটা লোককে দিয়ে, শান্তারাজ বলে তাদেরকে, তাদেরকে পুরো এই দেয়ালটা কাটাবো, চ্যানেল করে কাটাবো, ঠিক আছে? কি করব? চ্যানেল করে কাটাবো, দেয়ালটাকে পুরো ঠুকে 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 কাটবে, এই জায়গাগুলো গর্ত করে দেবে। কেমন করে গর্ত করবে? এই যদি দেওয়াল হয়, দেয়ালের মধ্যে এর ঠিক এরকম ভাবে একটা গ্রুপিং করা থাকবে, ঠিক আছে? এবার আমার এখানে ধরো যে লোড গুলো আমি ইউজ করব, আমি আমি ধরলাম হিসাব, আমি সাপোজ ধরলাম একটা ফেজের তার থাকবে, একটা নিউট্রালের তার থাকবে, একটা আর্থিং এর তার থাকবে, এখানে এসে ঢুকবে। আবার এখান থেকে একটা সুইচ থেকে লাইন যাবে এই লাইটটাকে ধরানোর জন্য, তাহলে আবার একটা ফেজের তার এখান থেকে বেরোবে, ঠিক আছে? আবার আচ্ছা, আর কি হবে? আর হ্যাঁ, তাই হবে। তাহলে মোটমাট 4টে তার এখান থেকে যাবে। তাহলে আমি এটাকে কি করব? এটাকে যতটা মোটা 4টে তারের জন্য লাগে অতটা মোটা করেই কাটবো, তার বেশি কাটবো না। অতটুকু থিকনেসই কাটবো। এবার আমি তার জন্য দেখছি এই এতটা মোটা করে এই তার 4টে তার যাওয়ার জন্য এই যে পাইপ, এই যে কন্ডিউট পাইপ, এই কন্ডিউট পাইপ আমি দেখলাম ধরো 1 ইঞ্চি কন্ডিউট পাইপ নিলে হয়ে যাবে। তাহলে আমি এখানে দেয়ালটাকে 1 ইঞ্চি ডেপথ করে কাটবো, 1 ইঞ্চি দেওয়ালটার ভেতরে ঢুকিয়ে কাটবো, ঠিক আছে? আচ্ছা, এই বাক্সটা, যে বাক্সটা বসছে, এই বাক্সটা আমি জানি 1.5 ইঞ্চি, তাহলে আমি 1.5 ইঞ্চি ডেপথ করে বাক্সটা এই জায়গাটা কাটবো। এই সার্কুলার গুলো সব জানি 1.5 ইঞ্চি, তাহলে 1.5 ইঞ্চি করে ঢুকিয়ে ঢুকিয়ে কাটবো, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? তারপরে কি করব? হ্যাঁ স্যার। তারপরে আমি কি করব? তারপরে এই যে এরকম এই যে পাইপগুলো দেখছি, এই পাইপগুলো দেয়ালের ভিতরে ভিতরে সেট করে দেবো। এই যে এগুলোকে বলা হয় কন্ডুইট পাইপ, কন্ডুইট পাইপ, এই পাইপগুলো দেয়ালের ভিতরেই সেট করে দেবো, ঠিক আছে? কিরকম ভাবে দেখে নি। আচ্ছা, পাইপগুলো আমি দেয়ালের ভিতরে সেট করে দিলাম, দেয়ালের ভিতরে পাইপ লাগিয়ে দিলাম, বোর্ড বোর্ডগুলো লাগিয়ে দিলাম, বোর্ড লাগানো হয়ে গেল, পাইপ লাগানো হয়ে গেল, সব ওপেন আছে এগুলো, পাইপটা পাইপের মতো আছে। এবার তারপরে আমি কি করব? এবার এর উপরে আমি এটাকে আমি এরকম করে ক্লিপ লাগিয়ে দেবো যাতে দেয়ালের মধ্যে সেট থাকে, এবং তার উপরে আমি কি করবো? প্লাস্টার করে দেবো, টোটালটা প্লাস্টার করে দেবো। শুধু এই বোর্ডের মুখগুলো বাদ দিয়ে পুরোটা প্লাস্টার করে দেবো। তাহলে পাইপটা কি হয়ে যাবে? ঢেকে যাবে তো? পাইপটা দেখা যাবে? আর পাইপগুলো দেখা যাবে? হ্যাঁ স্যার। শুধু বোর্ডের বাইরেটা দেখা যাবে। কেমন লাগবে দেওয়ালটা? পুরো দেওয়ালটা দেখতে কেমন লাগবে? যে এখানে একটা বাক্স, এখানে একটা সার্কুলার, সেটার মধ্যে তো টিউবলাইট চলে যাচ্ছে, আর এখানে এখানে একটা ছোট সার্কুলার, আর কি এখানে একটা ডিবি বক্স। তাহলে দেয়ালটা দেখো দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এখানে সুইচ বোর্ড থাকবে এখানে, পরে তুমি এখানে লাইট লাগিয়ে দিচ্ছ। স্যার কিন্তু ভেতরে ফল্ট হলে বড্ড প্রবলেম হবে, তারগুলো সব বের করতে হবে একটা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমি এটাই পরে আসছিলাম, ঠিক আছে? এটার অ্যাডভান্টেজ কি? প্রথমে আসি আমরা আন্ডার সারফেস কন্ডিউটের অ্যাডভান্টেজ কি।
অ্যাডভান্টেজ হচ্ছে 100% ওয়েদার সেফটি থাকে ওয়্যারটার, ঠিক আছে। 2 নম্বর কোনো রকম মেকানিক্যাল কোনো রকম প্রবলেম হয় না, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে কি হয়, এগুলোর ক্ষেত্রে বাইরে থেকে মেকানিক্যাল একটা প্রবলেম আসতে পারে, দেয়ালের ক্ষেত্রে চাপ পড়তে পারে, মানুষের রেগুলার একটা অ্যাক্টিভিটিসে ওটা ধরতে পারে, ধরে টানতে পারে, করতে পারে, কিন্তু এই ক্ষেত্রে সেটা থাকছে না। এই ক্ষেত্রে লুজ হওয়ার কোনো চান্স থাকছে না। দিস আর দ্য অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ নিয়ে আমরা আসছি, তাহলে অ্যাডভান্টেজ গুলো কি কি একটু দেখে নিই। 1 নম্বর, কন্ডিউট প্রোভাইড, আচ্ছা এটা তো টোটাল ইয়েটা দিয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ মানে কি, এই যেটা যেটা বললো দেবদীপা, বললো খুব সঠিকভাবে বলেছে দেবদীপা, যে যদি ইনকেস কোনো একটা ফল্ট হয়, সেই ক্ষেত্রে পুরো তারটাই আমার টেনে বার করে করতে হবে। এখন দেবদীপা একটা কথা বলো তো, এটার ক্ষেত্রেও তাই হবে। কেন স্যার? এটার না ক্ষেত্রেও, টেকোমিটার দিয়ে দেখা যাবে যে কোথায় প্রবলেম আছে। হ্যাঁ সেটা সেটা তো একটা ফ্যাক্টর। হ্যাঁ, সেটা তুমি এই মানে আন্ডার সারফেসের ক্ষেত্রেও তুমি করতে পারবে। আন্ডার সারফেসের ক্ষেত্রে তুমি মেগার ধরলে তুমি দেখতে পাবে যে কোন দিকটা, ধরো আমার একটা ওয়াল আছে, ঠিক আছে, ওয়ালের লাইন এখান থেকে ঢুকেছে, এখান থেকে বেরিয়েছে সাপোজ, আর এটা ধরো 40 ফুটের ওয়াল আছে, অনেক বড় বড় দেওয়াল। এখন তাহলে কোথায় ফলটা হয়েছে, সেটা তুমি মেগার দিয়ে চেক করলে তুমি পেয়ে যাবে যে এটা এই প্রান্তে হয়েছে না এই প্রান্তে হয়েছে। তখন তুমি যে প্রান্তে হয়েছে সে প্রান্তে থেকে অল্প একটু টানলে, তাহলে সেখান থেকে তুমি বুঝতে পারলে। সেটাও হয়, সেটা সম্ভব। এবং এখনকার দিনে আন্ডার সারফেস কন্ডুইট ওয়্যারিংটাই হয়। আন্ডার সারফেস কন্ডুইট ওয়্যারিং এ স্কিলড লেবার লাগে 1 নম্বর। কেন, ইনিশিয়ালি প্রথম থেকেই তোমাকে প্ল্যান করে নিতে হবে যে কি করছো কি না করছো। আর 3 নম্বর, ওই যে একটা কথা আছে, সেফটি টেফটি তো হয়েই আছে, সেফটি তো সব থেকে এই ক্ষেত্রে ভালো হচ্ছে, ময়শ্চারও ঢুকছে না, কিছু ঢুকছে না, সেফটিও ভালো। হ্যাঁ, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, দেখতেও খুব সুন্দর লাগছে এই ধরনের ওয়্যারিং গুলোকে, ঠিক আছে। এই যেখানে দেখো লেখাই আছে, if the conduit run if the conduit run inside the surface, the wall and the ceiling are covered with plastering is called conduit wearing, ঠিক আছে, আন্ডার সারফেস conduit wearing, ঠিক আছে। আচ্ছা এবার আমরা তাহলে চলে আসি অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজে conduit provide protection against mechanical injury, fire and shock proof, ঠিক স্যার আছে। কিন্তু ওই ইনি যেটা বললেন আন্ডার কভার ওয়াল ওয়ারিংটা ছিল, কিন্তু ওটা দেয়াল তো হার্ম হয়, কারণ অতটা যন্ত্র দিয়ে বের, মানে দেয়ালটা হওয়ার পরে আবার সেটাকে কাটিং করা, প্রবলেম তো দেয়ালে হয় না স্যার? হ্যাঁ, এটা ঠিক বলেছো, যে দেয়ালে ইনজুরিটা বেশি হতে পারে। এর জন্যই তো স্কিলড ওয়ার্কার দরকার। ওই দেয়ালটা আগেকার সময় কি করতেন না, মানে কি, ধরো বছর 15-20 বছর আগে দেয়ালটা ওই ছেনি হাতুড়ি দিয়ে কাটতো, তখন দেয়ালে মাইক্রো ক্র্যাক ধরে যেত। ঠিক বলেছো। কিন্তু এখনকার সময় যে টুলস, কাটিং টুলস গুলো বেরিয়েছে, সেই কাটিং টুলস গুলো কিন্তু তোমার দেয়ালকে বেশ সুন্দর করে কেটে বার করে দেয়, দেয়ালে কিন্তু কোনো রকম শক পড়ে না, দেয়ালে কোনো রকম চাপ পড়ে না, ঠিক আছে। হ্যাঁ স্যার। কিন্তু কিন্তু ওই একটা তোমাকে আমি বললাম ডিজাইনের অ্যাসপেক্ট থাকে, প্রথম থেকেই বলে আসছি। ধরো দেয়াল আমার 3 ইঞ্চি দেয়াল, ঠিক আছে, তাহলে আমার 1.5 ইঞ্চি যদি করতে হয়, আমাকে যদি 1.5 ইঞ্চি যদি একটা বক্স বসাতে হয়, বক্সের ডেপথটা যদি 1.5 ইঞ্চি থাকে, 1.5 ইঞ্চি মানে ধরো বক্সটা কিরকম বলো তো। হ্যাঁ স্যার, স্টিলের হয় জানি স্যার, হ্যাঁ, মানে লোহার লোহা, টাইপের হয়। লোহা স্টিলের না লোহার। তাহলে এটা পুরো বসাতে হবে, এটা ধরো 1.5 ইঞ্চি হলো। তাহলে এই যে 1.5 ইঞ্চিটা তোমাকে তো পুরো ঢুকাতে হবে, আর তোমার দেয়াল হচ্ছে 3 ইঞ্চি, তাহলে কি হবে, তোমার দেয়ালের ইটের কি আর ওই ওই পার্টটা কোনো জোর থাকছে, থাকছে না। তো সেই ক্ষেত্রে প্রবলেম। ওই জন্য দেয়াল মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকে, সিভিল ইঞ্জিনিয়ারদের একটা স্ট্যান্ডার্ড কিছু নিশ্চয়ই আছে, ঠিক আছে। এটা মেকানিক্যাল ইনজুরি, ফায়ার অ্যান্ড শক প্রুফ। শুধু তাই নয়, এই ধরনের ওয়্যারিং সব থেকে বেশি লং লাস্টিং হয়, সব থেকে বেশি লং লাস্টিং হয় এই ধরনের ওয়্যারিং। সব থেকে বেশি হয় হচ্ছে আন্ডার সারফেস কন্ডুইট ওয়্যারিং, তারপরে
লংজিভিটি হচ্ছে সারফেস কন্ডিউট ওয়্যারিং। ঠিক আছে, এটা যদি 30 থেকে 50 বছর চলে তাহলে এটা চলবে হচ্ছে 30 থেকে 40 বছর, যদি প্রপার ডিজাইন করতে পারা যায়। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসে কি কন্ডিউট প্রোভাইড এগেইনস্ট কেমিক্যাল রিয়াকশন। দেখো আমাদের বায়ুতে সবসময় একটা কেমিক্যাল রিয়াকশন হতেই চলেছে, ঠিক আছে, ওয়্যার গুলো কপারের নয় অ্যালুমিনিয়ামের। তাহলে আর দ্বিতীয় কথা, এই ওয়্যার গুলোতে অক্সিডেশনটা খুব ফাস্ট হয়। ঠিক আছে, তার কারণ হচ্ছে ওয়্যারের মধ্যে থেকে যেহেতু মেটালের, যদি কোনো রকম বায়ু সংস্পর্শে এসে থাকে, ময়েশ্চার যদি থাকে, সেখানে রিয়াকশন হবে। কেন, ওয়্যারটা এমনিতেই হিটেড থাকে, একবার ঠান্ডা হচ্ছে গরম হচ্ছে, ঠান্ডা হচ্ছে গরম হচ্ছে। হ্যাঁ, তো সেখানে অক্সিডেশন হতে পারে। তো সেটা থেকে সেফটি দেয়। কেন, ইনিশিয়াল সেফটি দিচ্ছে কি, ইনিশিয়াল প্রথম তো এরকম একটা পাইপ থাকছে, সে পাইপের ভেতর থেকে তারটায় আছে, তাহলে তারটাই তো প্রথম ফার্স্ট লেয়ার অফ সেফটি হয়ে গেল। আর তারপর যদি সারফেসের ভিতর ঢুকে যায়, এর উপর যদি প্লাস্টার চাপিয়ে দাও, তাহলে তো পুরোটাই সিল হয়ে গেল, বাইরে থেকে আর কিছু ঢুকছো না, বেরোচ্ছেও না। ঠিক আছে, এর জন্য হোল সিস্টেমটা ওয়াটার প্রুফ হয়ে থাকে, সিকিউর ফ্রম ময়েশ্চার। ওয়াটার যদি প্রুফ হয়ে থাকে, সিকিউর ফ্রম ময়েশ্চার। কেমন, আর দ্বিতীয় কথা, এটা একটা বেটার লুক দেয় আর লঙ্গার লাইফ দেয়। ঠিক আছে, অ্যাডভান্টেজেস গুলো ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই? হ্যাঁ স্যার। না স্যার, কোনো না সমস্যা নেই। ছবিগুলো দেখেছো? এরকম ছবি কিন্তু পরীক্ষা খাতায় এঁকে দিতে হবে, ঠিক আছে, যেভাবে বলছি সেভাবে করে আঁকতে হবে। ঠিক আছে, হুম। এবার চলে আসা হচ্ছে মেটালিক শিট ওয়্যারিং বা লিড শিট ওয়্যারিং। এই যে তারের উপরে কিন্তু এরকম একটা মেটালের শিট তৈরি ফেলে দেওয়া হয়, ঠিক আছে, মেটালের এরকম একটা শিট পরিয়ে দেওয়া হয়, এবং তার মানে মেটালিক শিট থাকে। এবার এটা জেনারেলি কোথায় ইউজ করা হয়, এটা এমন জায়গায় ইউজ করা হয়, আউটডোর সিস্টেমসে বেশি ইউজ করা হয়, ইন্ডাস্ট্রিতে বেশি ইউজ করা হয়। ঠিক আছে, যেখানে মেকানিক্যাল কোনো একটা ইনজুরি হতে পারে, ধরো একটা ধরো একটা ফ্লোরের থ্রুতে, মেঝে থ্রুতে কানেকশন গেছে, মেঝে দিয়ে কানেকশন নিতে হবে, ওয়াল দিলে নিলে হবে না। কেন, ধরো সাপোজ একটা বিশাল ফ্লোর ফ্লোর এলাকা আছে ফ্যাক্টরিতে, এখানে একটা মেশিন আছে বসানো, তাহলে মেশিনটার কানেকশন আমি কোথা থেকে নেবো? আশেপাশে কোনো ওয়াল নেই, এখান থেকে কোনো ওয়াল নেই। ঠিক আছে, ফ্যাক্টরিতে তো এরকম হয়, ধরো এরকম মেশিন, এরকম অনেকগুলো মেশিন আছে, মেশিনের কানেকশন কোত্থেকে নিতে হবে? এখন মাটি দিয়ে নেওয়াটা সব থেকে বেশি সুবিধাজনক। এখন মাটিতে তো আর ওপেন রেখে দিতে পারবো না, ফ্লোরের তলায় রাখতে হবে। তাহলে ফ্লোরের তলায় রাখলে তার উপর দিয়ে মানুষ হাঁটছে, উম, আহ, বড় বড় ফ্যাক্টরি হলে সেখান থেকে গাড়ি আসছে, মেশিন, ওই মেশিনটার সামনে থেকে হয়তো কোনো একটা রোবোটিক কার এসে ওই মেশিনের থেকে যা যা মেশিনটা বানাচ্ছে সেগুলো নিয়ে যাচ্ছে। ধরো সাপোজ ধরো এমন একটা বিশাল মেশিন আছে, সেই মেশিন থেকে আমার তৈরি হচ্ছে বিয়ারিং তৈরি হচ্ছে, ঠিক আছে, বা রোটর তৈরি হচ্ছে, তাহলে সেগুলো প্রচন্ড ওজন হচ্ছে, হিউজ ওজন। ধরো এক একটা বিয়ারিং ধরো 3 কিলো 4 কিলো ওজন। এখন 100টা বিয়ারিং তৈরি হওয়ার পরে তারপর একটা রোবোটিক কার আসছে, সেটাকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে ভাবো কতটা হিউজ লোড হচ্ছে। তাহলে এবার ওই মেশিনটাকে যেখানে বসানো আছে তার আশপাশে কোনো দেয়াল নেই। কেন, ওই মেশিনটা চারদিক থেকেই একটা মানুষকে ঘুরে কাজ করতে হয়, কাজে কোনো দেয়াল নেই। তাহলে মেশিনটাতে লাইন নিতে হবে কোত্থেকে, নিচের থেকে লাইন নিতে হবে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, মাটির তলা থেকে গিয়ে, মানে ফ্লোরের তলা থেকে গিয়ে লাইনটা উপরে গিয়ে উঠে মেশিনে গিয়ে কানেক্টেড হবে। তাহলে একদম সেফ থাকছে, কোনো তার বাইরে এক্সপোজ থাকছে না, কোনো দুর্ঘটনার হওয়ার চান্স নেই। কিন্তু তারটার প্রবলেম হয়ে যাবে, তুমি কিন্তু সেখানে পিভিসি কন্ডিউট দিয়ে, তুমি যদি এই এই ধরনের কন্ডিউট ইউজ করো, সেই কন্ডিউট গুলো চাপে ফেটে যাবে, তাই না? ঠিক তো নাকি? হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা মেটালের বর্ম যদি চাপিয়ে দিই, তাহলে কিন্তু মেটালটা সেই চাপটা নিয়ে নিতে পারবে। ঠিক আছে, আর মেটাল যেহেতু, অবশ্যই ড্যাম্পনেস থেকে বাঁচাবে, অ্যাটমসফেরিক অ্যাকশন থেকে বাঁচাবে, আর মেকানিক্যাল সেফটি তো অতি অবশ্যই দেবে। তাহলে আমাদের আজকে যে টপিক ছিল
যে কন্ডিউট ওয়ারিং, টাইপস অফ কন্ডিউট ওয়ারিং, আমরা যে 5টা কন্ডিউট ওয়ারিং পড়লাম, সেই 5টা কন্ডিউট ওয়ারিং তোমাদের একদম ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা নেই তো? না স্যার, কোনো সমস্যা নেই। ওকে, ভেরি গুড।